সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আমি ভারতবর্ষ চন্দ্রগুপ্তের জীবন বাঁচানোর জন্য তার সঙ্গীরা প্রাণান্তকর চেষ্টা করে চলল। যখন তারা সাফল্যে দোরগোড়ায়, তখন অম্বিকের দ্বারা পাঠানো হত্যাকারী কালীচরণ চন্দ্রগুপ্তকে মারবার জন্য পৌঁছল। চন্দ্রগুপ্তের সঙ্গীরা তার সঙ্গে মোকাবিলা করে তাকে শেষ করে দিল। শত্রুতাকারী সঙ্গীদের এতটা হৃদয় পরিবর্তন দেখে চন্দ্রগুপ্ত মুগ্ধ হয়ে গেল। তখন দেশান্তর ফিরে এলো আর কবচের পথ দেখানোর জন্য চন্দ্রগুপ্তকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। ওদিকে মুরাকে চাণক্যের পাঠানো গুপ্তচর বিষ দিল, এটা না জেনে যে সে চন্দ্রগুপ্তের মা। এদিকে যখন চন্দ্রগুপ্ত এবং তার দল প্রচন্ড বেগে কবচের দিকে এগিয়ে চলেছে, তখন অম্বিক ঘাতক লাগিয়ে তাদের উপর হামলা করল। পালাও, তাড়াতাড়ি করো। এটা তো বিষ লাগানো তীর। দিশান্তর, ও নারী গতি কমে যাচ্ছে। আমার হাতে সময় খুবই কম। আপনি এমনটা বলবেন না দিশান্তর, আমরা আপনাকে মরতে দেব না। একটাই উপায় আছে বাঁচবার, এই নদী পার করে এই বিষের প্রতিষেধক ঔষধি পাওয়া যাবে। আমি সেটা চিনে নেব। আমাকে আগে এখান থেকে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো আগে। আমাকে তোলো, তোলো, সাবধানে তোলো। দাঁড়াও, তাহলে এই চন্দ্রগুপ্ত, এই মশাটাকে ভয় পাচ্ছিলেন আপনি? আমার তো সন্দেহ হচ্ছে কুমার, আপনি একে ভয় পাচ্ছেন, তাহলে ভবিষ্যতে তক্ষশিলাকে কি করে শাসন করবেন? হ্যাঁ বিরাজ, যদি একে তোমার মশা, ছুঁচো বা ইঁদুর মনে হয়, তাহলে শেষ করে দাও ওকে। কোনো ব্যাপার নয় বিরাজ, ও সেই তোমার ইঁদুর। মারতে পারবে ওকে?
এত ভালো যুদ্ধ করতে আমি এর আগে কাউকে দেখিনি। আমি জানি না তুমি ওই কবচটা পাবে কি পাবে না, কিন্তু আমি এটা বলছি যে তুমি এই যুগের একজন মহান যোদ্ধা হবে। এই বিরাজসে প্রণাম তোমাকে। এই বিরাজস তোমাকে আশীর্বাদ। দিশান্তর, এই যদি কেউ এক পাও এগোনোর চেষ্টা করো তাহলে আমি একে একে মেরে ফেলবো। না অম্বিক না, তুমি ওকে মেরো না। একমাত্র ইনিই আমাদের সঠিক পথ দেখাতে পারেন। এখানকার সমস্ত পথ আর ঠিকানা ওনার নখদর্পণে। খুব কাজের অম্বিক। উনি আমাদের কবচের কাছে নিয়ে যেতে পারেন, কারণ কবচ যেই দ্বীপে আছে সেটা স্থির নয়, সেটা জলের মাঝেই আছে। এই জন্য আজ অব্দি আমাদের গুরুকুলের মানচিত্র কোনো বীরযাত্রার কাজে আসেনি। দিশান্তর, দিশান্তর, সবার প্রথমে এনার জ্ঞান ফেরাতে হবে। না, জ্ঞান ফিরে এলে বিষ মস্তিষ্কে পৌঁছে যাবে। আমাদের সবচেয়ে আগে জড়িবুটি নিয়ে আসতে হবে। ঠিক আছে, চলো। দিশান্তর ওঠো, দিশান্তর ওঠো। বলো দিশান্তর, বীর কবচের রাস্তা বলো। দিশান্তর, ওই রাস্তা তোমার মনের মধ্যে রেখে মারা যেও না, বলো। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, আমি চন্দ্রগুপ্তই দিশান্তর। আমাকে বলো কবচের রাস্তা কোথায়? রাস্তা বলো দিশান্তর। তুমি এখান থেকে উত্তর দিকে যাবে। যেতে যেতে তুমি নীল জলের ঝিল দেখতে পাবে। সেটা পার করার পর তুমি উত্তর পশ্চিম দিকে যাবে। আমি যেমনটা বললাম সেভাবে চলো। দিশান্তর, দিশান্তর, ও তো মারা গেছে। মারা গেছে?
মারা গেছে? কি করে হতে পারে? কখন হলো? কিভাবে হলো এটা? আমাকে কবচের রাস্তা বলে দেওয়ার পরেই। মূর্খ, আমাকে চন্দ্রগুপ্ত ভেবেছিল। আমাকে চন্দ্রগুপ্ত ভেবে কবচের সব রাস্তা আমাকে বলে দিল। এখন পুরো মানচিত্র শুধুমাত্র আমার মাথায় রয়েছে। একমাত্র আমি তোমাদের শেষ আশা। যদি তোমরা ওই কবচের কাছে যেতে চাও, তাহলে না তোমরা আমায় মারতে পারবে, আর না তোমরা আমায় ছাড়তে পারবে। ফেঁসে গেলে তো আমার চক্করে। এবার ওই কবচের কাছে আর তোমরা পৌঁছতে পারবে না। দিশান্তর তোমাকে মিথ্যা কথা বলেছে অম্বিক। শশাঙ্ক, এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে তুমি আমার ক্ষমতা? অম্বিকের চালাকির ব্যাপারে কি তোমার মনে নেই? সে তো ঠিক আছে, কিন্তু দিশান্তর তোমাকে মানচিত্র বলবে? এটা হতেই পারে না অম্বিক। না, বলেছিল ও আমাকে সব সংকেতের মাধ্যমে। বীর কবচের 3টে প্রধান চিহ্ন। প্রথমে নীল রঙের একটা ঝিল আসবে, তারপরে এমন একটা পাহাড় যেটাকে কেটে কেটে মূর্তি বানানো হয়েছে, আর শেষে 7টা স্তম্ভ দিয়ে ঘেরা জায়গা। ওই কবচটা খুঁজে বের করতে গেলে সব বিপদ পার করে এগিয়ে যেতে হবে। প্রতি যোজন অন্তর এই বিপদগুলো আসবে। এই বিপদগুলো পার করে আমরা এমন একটা জায়গায় পৌঁছবো যেখানে দেখতে পাবে একটা পাহাড়, যেখানে পৌঁছানোর পর সবাই মারা যায়। হ্যাঁ বন্ধুরা, ও সত্যি বলছে। এটাই কবচ খুঁজে পাওয়ার পথ। এবার আমি একাই ওই কবচ নিয়ে আসব। না অম্বিক, তুমি একা যেতে পারবে না। কবচ নিয়ে আসার জন্য তোমার একটা পূর্ণ দলের প্রয়োজন, আর সেটা তুমিও জানো। বন্ধুগণ, আমি তো বুঝতে পারছি না যে আমরা অপেক্ষা কেন করছি। ও একা, আমরা 4 জন। এখানে ওকে শেষ করে দেওয়া যাক। দাঁড়াও, দাঁড়াও। এটা সত্যি যে অম্বিক একা ওই কবচ আনতে যেতে পারবে না, কিন্তু এটাও সত্যি যে অম্বিককে ছাড়া আমরাও কবচ আনতে যেতে পারবো না। কি বলতে চাইছো তুমি? আমরা ওকে সাহায্য করব? অসম্ভব। ও বিশ্বাস করার যোগ্য মানুষই নয়। আমি বলছি এই পাপীটাকে আমরা এখানেই মেরে ফেলি। না বন্ধুরা, প্রশ্ন এটা নয় যে আমাদের দল জিতবে নাকি অন্য কেউ। এই বছরে কবচ আমাদের গুরুকুলেই আসা চাই। আর এত বছর বাদে সেই সম্ভাবনা দেখা গেছে, আর একটা ছোট্ট ব্যাপারের জন্য আমরা সেই সম্ভাবনার উপর জল ঢেলে দেব? আমি হাত জোড় করে তোমাদের কাছে আবেদন করছি, ভুলে যাও নিজেদের ব্যক্তিগত শত্রুতা আর আবার একসাথে চলা শুরু করো। ওর জন্য না হোক, কিন্তু আমার জন্য তো আমার কথা শোনো। মন মানছে না। কিন্তু চন্দ্রগুপ্ত যখন বলছে দলের নেতার কথা খারাপ লাগলেও মেনে নাও বন্ধুরা।
সবাই মূর্খ। যদি একবার এদের সাহায্যে আমি ওই কবচের কাছে পৌঁছে যাই, ব্যাস, তাহলে প্রথমে ওই চন্দ্রগুপ্তকে, তারপরে বাকি সবাইকে শেষ করে দেব। দাঁড়াও, রাস্তা চন্দ্রগুপ্ত নয় আমি জানি। ওই দিকে নয়, এই দিকে চলো। এটা তো সময়ই জানতো যে নিয়তির গর্ভে কি লুকোনো আছে, কে জিতবে কে হারবে। কিন্তু চন্দ্রগুপ্ত আর তার আচার্য চাণক্যের চিন্তাধারা জেতা হারার ঊর্ধ্বে ছিল। তারা দুজন জেতাহারা দিয়ে নিজেদের কাহিনী তৈরি করছিলেন না, বরং যে সময়ে তারা ছিলেন এমনভাবে তারা বাঁচছিলেন যে সময় তাদের অমর কথা লিখছিল। আচার্য, আচার্য, মগধের রাজমহল থেকে এই দেখুন আরো একটা চিঠি এসেছে। একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ধননন্দ সুরক্ষা ব্যবস্থা চক্রব্যূহের মতো। যদি কেউ সেখানে প্রবেশও করে, তার জীবিত অবস্থায় ফেরা অসম্ভব। সেনাদের শক্তি সম্পর্কে এখনো জানা যায়নি, কিন্তু উনি একটা অনুসন্ধান কেন্দ্র বানিয়েছেন, যেখানে দিনরাত নতুন নতুন আগ্নেয়াস্ত্র আর বিভিন্ন অস্ত্রের শক্তি পরীক্ষা করা হয়। রাজপ্রাসাদে মুরা নামক একজনের সঙ্গে দেখা হয়, যে আমার কাছে বিষ চেয়েছিল। ওর ব্যাপারে বিস্তারে জানার চেষ্টায় আছি। নতুন কোনো খবর পেলেই আমি আপনাকে জানাবো। মুরা বেঁচে আছে। ধননন্দের প্রাসাদে ও ধননন্দকে মারার চেষ্টা করছে। এক্ষুনি আটকাতে হবে ওকে। চাণক্যের খুব দ্রুত এই খবরটা মুরার কাছে পৌঁছানোর দরকার ছিল যে তার সন্তান চন্দ্রগুপ্ত জীবিত রয়েছে। কিন্তু আচার্য সুখদেব সমানে পেছনে পড়ে থাকায় এটা সম্ভব হচ্ছিল না। এবার এখান থেকে আমাদের বাকি পথ সবাইকে হেঁটেই যেতে হবে। চারিদিকে নিস্তব্ধতা, আর কত গভীর ঝিল ওখানে। অন্ধকার হওয়ার আগে এটাকে আমাদের পার করতে হবে। ভীতু চন্দ্রগুপ্ত, তোমার মনে আছে শশাঙ্ক, একবার তুমি যখন আচার্য রুদ্রের কক্ষে ওই বড় পাথরের সঙ্গে ধরা পড়েছিলে? ভাগ্য ভালো সেই সময় আমি আমার বুদ্ধি দিয়ে বাঁচিয়ে দিয়েছিলাম। না না আচার্য, শশাঙ্ক তো ওই বড় পাথর নিজের বাহুর পেশি বাড়ানোর জন্য তুলেছিল। এই কথা বলেই আমি বাঁচিয়েছিলাম আচার্য রুদ্রের থেকে।
কি বলো আদিত্য? বলো সুকান্ত। হ্যাঁ হ্যাঁ অম্বিক, ঠিকই বলেছো তুমি। সেই পাথরটা না, যেটা তুমি ওই সময় তোমার শত্রুকে ভয় পাওয়ানোর জন্য ব্যবহার করেছিলে। তাই জন্যই তুমি আচার্যকে সত্যি কথা বলনি অম্বিক, কি তাই তো? এখানে একমাত্র আমিই জানি ওই মানচিত্র, সেটা ভুলে যেও না। শুধুমাত্র আমি। চলো। ইচ্ছে তো করছে ওকে এই ঝিলের মধ্যে ফেলে দিই, করোর না করোর খবর তো হয়েই যাবে। আমি জানি বন্ধুরা যে অম্বিকের সঙ্গে যাত্রা করাটা তোমাদের পক্ষে কতটা কঠিন, কিন্তু আমাকে বিশ্বাস করো, আমার মনে অম্বিকের জন্য কোনো ভালোবাসা নেই। আর এর জন্যই দিশান্ত রাজ আমাদের মধ্যে নেই। কিন্তু অম্বিককে আমাদের সাথে রাখতেই হবে। আমরা চাইলে ওর কোনো ক্ষতি করতে পারবো না। তাছাড়া চন্দ্রগুপ্ত, আমি এই কবচ এই কারণেই চাই যাতে আমি ভবিষ্যতে চক্রবর্তী সম্রাট হতে পারি। কিন্তু তুমি কেন ওটার পিছনে পড়ে রয়েছো? না কোনো সেনা, না কোনো রাজপাট। তাহলে কেন পেতে চাও তুমি এই কবচ? যে যোদ্ধা সেই কবচ অর্জন করবে তাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। ধননন্দ, আমি এই কবচ আমার মায়ের জন্য লাভ করতে চাই। আমাদের। দাঁড়াও, আমি জানি না কি জাদু করে ফেলেছে ওই চন্দ্রগুপ্ত তোমাদের তিনজনের ওপর। কি হয়েছে কি তোমাদের তিনজনের? অর্থাৎ তোমরা তিনজন এমন একজনের ভক্ত হতে চলেছ যার জীবনে বড় কোনো উদ্দেশ্যই নেই। ওই চন্দ্রগুপ্ত ওই কবচ শুধুমাত্র ওর মায়ের জন্য পেতে চায়, মায়ের জন্য। আর এদিকে আমি যদি ওই কবচ একবার পেয়ে যাই তাহলে আমায় চক্রবর্তীর সম্রাট হতে কেউ আটকাতে পারবে না, কেউ না। ভাবো, ঠান্ডা মাথায় ভাবো, আমার সঙ্গে ওর কোনো তুলনাই হয় না।
নিজেদের ভবিষ্যতের কথাও ভাবো একবার। তোমাদের তোমাদের সবার মূর্খামি ভুলে গিয়ে আমি তোমাদের জন্য কত কিছু করতে পারি। যদি তোমরা সবাই আমার পাশে থাকো তাহলে। বলো, কি বলতে চাও? তোমাদের চুপ থাকাটা আমার কথায় রাজি ধরে নিয়ে কালকের পরিকল্পনা ঠিক করব। চলো। খবর পাঠাতে এবার আমি দেরি করেছি, কারণ ক্রমশ দূরত্ব বাড়ছিল। মুরাকে বাঁচাও, ওকে বলো যে তার পুত্র জীবিত। ধননন্দকে মারার চেষ্টায়ও যেন নিজের জীবন সংকটে না ফেলে। হে ভগবান, এ আমি কি করলাম? ওকে আমি বিষ দিয়ে দিলাম। হে ভগবান, আমাকে ক্ষমা করবেন। কোথায় যাচ্ছ তুমি সুন্দরী চিত্ররূপা? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। আমি আপনার থেকে দূরে থাকতে পারি মহারাজ? শয়নকালে আপনার জন্য যে নৃত্য প্রস্তুত করতে চলেছি তারই অনুশীলন করছিলাম আমি। আপনি যাতে আমার নৃত্যের মধ্যে কোনো ত্রুটি না ধরতে পারেন, শুধু এইটুকু চেষ্টা। আরে ছাড়ো ছাড়ো অভ্যাস। তুমি কোনো অভ্যাস না করেও খুব সুন্দর নাচ দেখাতে পারো। এসো, ধননন্দের সঙ্গে আহার করবে। এসো। দাদা মহারাজ, দাদা মহারাজ, আপনি আসন গ্রহণ করুন মহারাজ। আমি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হচ্ছি। কিট ধা তেড়ে কেটে ধা তেড়ে কেটে ধা। শোনো, কি হচ্ছে ওখানে? আসুন না নৃত্য সভায় সন্ধেবেলা, আপনারও খুব ভালো লাগবে। তার জন্য আমাদের মহারাজ আছেন। তুমি তোমার জায়গায় ফিরে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। চিত্ররূপা, কোথায় তুমি? আমার কাছে এসো। যাও। শুনতে পাচ্ছ না তুমি? যাও এখান থেকে। সবাই সাবধানে থেকো, কারণ আমরা এখন পাহাড়ের চূড়োয় হাঁটছি। আমি সবার সামনে যাব আর তোমরা আমার পেছনে সাবধানে এসো।
দাঁড়াও বন্ধুরা, এটাই সুবর্ণ সুযোগ। ওই চন্দ্রগুপ্তকে শেষ করে দিতে হবে। চলো এসো। না অম্বিক, এরকম কিছুই করব না। কোনো ব্যাপার না, তোমাদের সাহস না থাকে তো না থাক, কিন্তু আমি আজ ওই চন্দ্রগুপ্তকে শেষ করেই ছাড়বো। অম্বিক! আরে এটা তুমি কি করলে শশাঙ্ক? ও তোমাকে ধাক্কা দিচ্ছিল। ও তোমাকে মারার চেষ্টা করছিল। অম্বিক, আমার হাত ধরো, ভালো করে ধরো। আমার হাত ধরো অম্বিক। শশাঙ্ক, আমাকে সাহায্য করো। পেয়ে গেছো তুমি তোমার প্রশ্নের উত্তর অম্বিক। এটাই পার্থক্য তোমার আর চন্দ্রগুপ্তের। ও শত্রুদেরও প্রাণ বাঁচায় অম্বিক। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমাদের সবার। আরো চন্দ্রগুপ্ত ও কোনো সাধু নয়। ও আমায় এই খাত থেকে এই জন্য উদ্ধার করেছে যে একমাত্র আমি ওকে ওই কবচের কাছে পৌঁছে দিতে পারবো। না অম্বিক, যেভাবে তুমি দিশান্তরের কাছ থেকে পথের মানচিত্র নিয়ে এসেছিলে সেইভাবে চন্দ্রগুপ্ত তোমার থেকে নিতে পারত, কিন্তু ও এটা করেনি। সূর্যোদয় হতে চলেছে। আর সূর্যোদয় হতেই এই সব থেকে বড় স্তম্ভের ছায়া যেদিকে পড়বে, ওই চলমান দ্বীপের রাস্তা সেই দিকেই নির্দেশ করবে। ততক্ষণ এখানেই অপেক্ষা করতে হবে। ওই তো দেখলে, দেখলে আমি কি বলেছিলাম? সব থেকে বড় স্তম্ভের ছায়া আমাদেরকে ওই চলমান দ্বীপের রাস্তা দেখাবে। আর সেটাই হচ্ছে, আমরা আর অপেক্ষা করতে পারবো না। চলো।
দিশান্তর আমার সাথে ছলনা করেছে। এখানে এখানে কোনো দ্বীপ নেই। ওই কবচটা খুঁজে বের করতে গেলে সব রকমের বিপদ চিহ্ন পার করে এগোতে হবে। এই বিপদগুলো পার করে আমরা এমন একটা জায়গায় পৌঁছবো যেখানে দেখতে পাবে একটা পাহাড়, যেখানে পৌঁছানোর পর সবাই মারা যায়। কি মরতে হয়? যে যেমন ভাবে ভাবে। দ্বীপ, এর নিচে দ্বীপ আছে। আর ওখানে পৌঁছানোর কেবলমাত্র একটাই পথ আছে, মৃত্যু। আমায় বোকা মনে হচ্ছে? না, আমি দিশান্তরের কথাগুলো মনে করছি। উনি বলেছিলেন যে তুমি তোমার সামনে মৃত্যু দেখতে পাবে, কিন্তু তাতে তোমার কোনো ক্ষতি হবে না। যদি কেউ আত্মবিশ্বাসের সাথে এর নিচে ঝাঁপ দেয় তাহলে সে ওই দ্বীপে পৌঁছতে পারবে। অনেক গভীর এই খাত। এখানে না আত্মবিশ্বাস না বিশ্বাস। এখানে ঝাঁপ দিলে শুধুমাত্র মৃত্যুই হবে। মৃত্যু। তুমি কি এটা বলতে চাইছো যদি আমরা ওই কবচ পেতে চাই তাহলে আমাদের এখান থেকে নিচে ঝাঁপ দিতে হবে? এতটা মূর্খ আমি নয় চন্দ্রগুপ্ত। মূর্খ তো আমিও নই অম্বিক, কিন্তু আমার আচার্যের ওপর পূর্ণ বিশ্বাস আছে। কারণ আমার আচার্য আমাকে কোনোদিনই মিথ্যে কথা বলবেন না। আর আমার আচার্যের কথা বিশ্বাস করে আমি এখান থেকে ঝাঁপ দেব। তাহলে তো নিশ্চিতভাবে তোমার মৃত্যু হবে। মৃত্যু। তাছাড়া ওই কবচ ওখানে নেই। কিন্তু যদি তুমি এখান থেকে ঝাঁপ দাও তাহলে আমার মন তো এটা ভেবে শান্তি পাবে যে আমার ঘোর শত্রু চন্দ্রগুপ্ত আমার চোখের সামনে মৃত্যু বরণ করেছে। ঝাঁপ দাও, ঝাঁপ দাও চন্দ্রগুপ্ত। এবার ঝাঁপ দিয়েই দাও। ঝাঁপ দিতে দাও ওকে। আর এমনিতেও এর মতো মূর্খের কাছে বুদ্ধিমানের মতো কাজ আশাই করা যায় না। চলো বন্ধুরা, গুরুকুলে গিয়ে ওর মৃত্যুর খবরটা আচার্যের কাছে পৌঁছে দিই। আমার এই বিশ্বাসের সাথে দেওয়া ঝাঁপ আমার মা আর আমার গুরুকে উৎসর্গ করলাম।